আজকের বিষয় সোহরাওয়ার্দী ও ফজলুল হক এরা বাংলাদেশের কে? এরকম প্রশ্ন শুনে অনেকের মনে হতে পারে এর এমন কি, তো জানি আমরা আসলে কি জানি? এই বিরাট প্রশ্ন রেখে প্রসঙ্গ শুরু করবো, এখন প্রবেশ করব। প্রথম শুরু করি, সোহরাওয়ার্দীর বাড়ি কোথায়, ফজলুল হকের বাড়ি কোথায়? সোহরাওয়ার্দীর বাড়ি হলো কলকাতায় মেদিনীপুর বলে একটা জেলা আছে। কোথায় এটা? কলকাতার পাশে একটা জেলা, ঠিক যেমন ঢাকার পাশে কালিয়াকৈর, গাজীপুর, এরকম। আর ফজলুল হকের বাড়ি কোথায়? হ্যাঁ, বরিশাল। বরিশালের কোথায়? বরিশালের চাখার বোধহয় গ্রামটার নাম। কাছেই, শহর থেকে খুব দূরে না, এখনকার বরিশাল থেকে মেন শহর থেকে খুব দূরে না। আমি চাখারের পাশের একটা গ্রামে অনেকবার গেছি। কারণ আছে, কারণ হলো আমার একসময় শ্বশুর বাড়ি ছিল ওটা, ফলে অনেকবার ওখানে যেতে হয়েছে আমাকে। ফজলুল হক ছিল বরিশালের লোক, ব্রডলি বললে। দুজনেই কি মুসলিম লীগ করতেন? এইটা মারাত্মক প্রশ্ন। ফজলুল হকের বেলায় যদি বলি, তিনি মুসলিম লীগ করতেন না, আবার করতেন। ব্রডলি 3 বার উনি মুসলিম থেকে বাইরে গেছেন, 3 বার, আর 3 বার আবার ঢুকছেন। শুরু যদি বলি, শুরুটা হলো 1937 সালের ইলেকশন। কোন ইলেকশন? ব্রিটিশ গভর্নমেন্ট, যদি আমরা রাজনৈতিক দল বুঝতে শিখলাম কবে, এভাবে যদি বলি রাজনৈতিক জিনিসটা কি, এটা কবে থেকে শুরু হচ্ছে হ্যান, সেই হিসেবে ধরলে ব্রিটিশদের শাসনের যুগকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হলো সতেরোশো 57 পলাশী থেকে যুদ্ধ করে দখল করে নেওয়া সিরাজদৌল্লাকে। এখান থেকে শুরু হয়ে 100 বছর, 1857। এই সময়টা গেছে একরকম। ব্রিটিশ শাসনকে 2টা ভাগে ভাগ করা যায়, এই 100 বছর, আর 1857 থেকে একদম 1947, এই 90 বছর, টোটাল 190 বছর। আমরা রাফলি এটাকে 200 বছর বলি। এই হলো ব্রিটিশ শাসন। দুটোর মধ্যে ফারাক কেন? এই 100 বছরে ওরা, আচ্ছা, এই 100 বছর চালাইছে রিয়েলি যারা ইন্ডিয়াকে, হোল ইন্ডিয়াকে, তারা ব্রিটিশ ইন্ডিয়া নয়, ইন্ডিয়ান, সরি, ব্রিটিশ সরকার না। যারা চালাইছে তারা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে কোম্পানি আমাদেরকে দখল করেছিল, ইস্ট ইন্ডিয়া। এখন আপনি আবার বলবেন কোম্পানি কেন? কোম্পানি কেন? কারণ এখানে বুঝতে হবে যে জিনিসটা 1607 সাল থেকে 1607 আর একটা দেশ দখলে বেরিয়ে পড়া যায়, অর্থাৎ কলোনি দখলে বের হয়ে পড়া যায়। এই ঘটনাটা শুরু 1607 সাল থেকে দুনিয়াতে। এটাকে আমরা আরেক দেশ দখল করে নেওয়া, লুট করা, সে দেশ থেকে সম্পত্তি, সে দেশের সঙ্গে বাড়তি মূল্য যা তৈরি হবে সব লুট করে নিজের দেশে নিয়ে আসবো। এই কারবারটারই নাম ছিল কলোনি দখল। কলোনি দখল, এটা শুরু 1607 সালে। আমেরিকা দখল করতে গেছিল ব্রিটিশরা। সে আমেরিকায়, আমরা কেউ আমেরিকায় বাস করতাম না। আমরা মানে আমেরিকায় বাস করতো যারা, তার লোকাল আমেরিকান লোক, যাদেরকে আমাদের চোখে ওদের নাম দিয়েছিলাম রেড ইন্ডিয়ান, আদি যারা সেখানকার বাসিন্দা। ওদেরকেই ভাগিয়ে আরো গভীর মনে ঠেলে দিয়ে ওই জায়গা জমি দখল করে নেওয়ার কাজটা করেছিল ব্রিটিশরা। শুরু করেছিল 1607 সালে, ভার্জিনিয়া দখল করে ভিতর দিয়ে এটা শুরু হয়েছে। পরে সব রাজ্য, 50 রাজ্যই দখল হয়েছে। এনিওয়ে,
আমি ওদিকে বেশি যাব না। তার মানে এই 1607 থেকে 1945 এই যুগটাকে বলা হয় কলোনি যুগ। পরিষ্কার করে মনে রাখতে হবে কিন্তু এই জায়গাটা জরুরি আমাদের জন্য, যে কলোনি যুগ মানে কি আসলে। 1607 থেকে 1945 এখানে সে আমাদেরকে বিভ্রান্ত করতে চাইবে 1945 আমাদেরকে বিভ্রান্ত করতে চাইবে কমিউনিস্টরা। কেন? কমিউনিস্টরা বলবে 1945-এ কলোনি শেষ হয় নাই তো, এই বলে যে নয়া এটা নিয়ে জটিলতা লাগাইছে, বিভ্রান্ত করছে আমাদেরকে। সেই লোকটার নাম হলো মহামান্য স্তালিন, কমিউনিস্ট নেতা। উনি বলেন না, কলোনি শেষ হয় নাই, ওই কলোনি আছে, আগে খালি একটা নব্য লাগাই দিতে হবে, নিও, ইংরেজিতে নিও, নিওর বাংলা হলো নব্য, ওই আগেরটাই আছে, তাই এটা নিও, নয়া নয়া কলোনিবাদ। এটা হচ্ছে স্তালিনের দাবি। কিন্তু কলোনি বলতে যা বোঝায় আরেকজনের রাষ্ট্র দখল করে নেওয়া, এবং সেই রাষ্ট্রের, যেটাকে এখনকার দিনে আমরা আরেকটা শব্দ ইউজ করি, সার্বভৌমত্ব, স্বাধীনতা। অর্থাৎ ওই রাষ্ট্র পরিচালনার জন্য সিদ্ধান্তটা কি, পলিটিক্যাল সিদ্ধান্তটা কি নিজেই নেবে, ওই দেশের বাসিন্দারা নেবে, নাকি বাইরের কেউ নেবে? এই অর্থে কলোনির যদি ডেফিনিশনটা যেরকম করি, অরিজিনাল কলোনির ডেফিনিশনও এটাই। জাতিসংঘের জন্ম হওয়ার ক্ষেত্রে ওখানে যে কলোনির ডেফিনিশন দেওয়া আছে, সেখানেও কলোনির ডেফিনিশনটা এটাই, যে বাসিন্দারা নিজেরা ঠিক করে নাই যে তাদের দেশ কি করে পরিচালিত হবে, কার দ্বারা শাসিত হবে। এটা ডিসাইডেড রয়েছে একটা ফরেন পাওয়ার দিয়ে, ডাইরেক্ট। এই ফরেন পাওয়ারটাই হলো কলোনি দখলদার, বা কলোনি শব্দের উৎপত্তি ওখান থেকে। ওইটাই হলো 1607 থেকে 1945। স্টালিনের এরপরে যে মাখায় ফেলা জিনিসটাকে, না ওটা আছে এখনো, ওরা নব্য নাম ওদেরকে তখন, তাহলে কারা আছে সরাসরি বলতে পারছে না, কারণ 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেলে কলোনি মাস্টারেরা নিজ নিজ কলোনি দখলদার দেশ ছেড়ে স্বেচ্ছায় নিজ দেশে চলে গেছিল, বিকজ এটি ছিল চুক্তি রুজভেল্টের সাথে, আমেরিকান প্রেসিডেন্টের সাথে। ফলে তারা বিনা বাক্য ব্যয়ে কলোনি ছেড়ে চলে গেছিল। স্টালিন সাহেব এই জিনিসটা সিগনিফিকেন্ট কি তা ব্যাখ্যা করতে পারে না, ওর কাছে মনে হচ্ছে এইটাই চলতেছে। আর এর কিছুদিনের ভিতরে নতুন একটা শব্দ স্টালিন সাহেবরা হাজির করে, সেই শব্দটার নামই হচ্ছে সাম্রাজ্যবাদ। ফলে কলোনি সাম্রাজ্যবাদ অলমোস্ট সেম একটা শব্দ। হিস্টোরিক্যাল তাৎপর্য, মিনিং, সেগুলোকে দিকে না তাকায়, তার তত্ত্বের লগে যেটা খাপ খায় ভালো সেটা। আর ওনার আরেকটা ভয় ছিল, এমন কোনো কিছু বলতে চায় না যেটা মার্কস বা লেনিনের কান্দে জোরে বলা যায় না। মানে অদূর পর্যন্ত মার্কস বা লেনিনরা কিছুই দেখতে পান নাই, ফলে উনি কিন্তু কথা বলে নাই। ওনার ভয় ছিল এমন সময় চলে আসতেছে যখন পরিস্থিতি, দুনিয়া পরে কি হয়েছে তা তো আর মার্কস বা লেনিন নিজে দেখে নাই, যা দেখে নাই তা নিয়ে তো তার কথা বলে নাই কিছু। তাহলে এখন নিজে সাহস করে বলতে হবে। এই যখনই সাহস করে বলার প্রসঙ্গ আসছে, তখন উনি হিচকি চাইছেন। দেখেন, আগে যদি শুধু নিওকলোনিজম বললে বেশি বর্ণনা করতে হয় না, কলোনিজম তো আছেই শব্দটা, তাহলে আগে নিও লাগাই দিলাম, ওইটাই তো আসলে না রূপে, তাহলে বেশি ব্যাখ্যা যেতে হলো না, আপনি পুরান শব্দ দিয়ে চালাতে পারলেন, পুরান ধারণা দিয়ে। এটা হলো যে পলায়নবাদিতা, অর্থাৎ নিজের বুদ্ধিতে নিজের কনফিডেন্টলি একটা কথা ব্যাখ্যা দিবেন, এইটা তার ছিল না, পুরানো শব্দ দিয়ে চালাই গেছেন। সেম আপনার সাম্রাজ্যবাদ শব্দটা, সাম্রাজ্যবাদ শব্দটা কমিউনিস্টদের জগতে প্রথম নিয়ে আসছে যে লোকটা, সেই লোকটার নাম হলো লেনিন। লেনিন, মহামতি লেনিন। লেনিন এই একটা বই লিখেছিলেন, বইটার নামই সাম্রাজ্যবাদ। কবে? 1916 সালে। উনি কিন্তু বলে নাই সাম্রাজ্যবাদ আমেরিকা কিনা, এটা ওনার দেওয়া নাম না। 16 সালে বসে উনি দেখতে পান নাই যে 53 সালে আমেরিকাকে
সাম্রাজ্যবাদ বলা যাবে কিনা, উনি সাম্রাজ্যবাদী দেশ হয়ে যাবে কিনা এটা তা উনি বুঝেন নাই, বলেও নাই, কোনো প্রেডিকশনও নেই। আচ্ছা, আমরা অনেক দূরে চলে গেছিলাম। আমাদের সাবজেক্ট কিন্তু সোহরাওয়ার্দী ফজলুল হক। এখান থেকে ব্রিটিশদের শাসনের দুটো অংশ বলতে গিয়ে দুইটা অংশ বলেছি কি কি। একটা হচ্ছে 1900 বলছি 1757 থেকে 100 বছর 1857, আর 1857 থেকে বাকি 90 বছর 1947। এই দুইটা পর্বের প্রধান ফারাকটা হলো, এই পর্বে এটা শাসক ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন যারা কলোনি দখল করতে আসতো তারা মূলত তাদের দেশে কোম্পানি হিসেবে রেজিস্টার্ড। কোম্পানি করতে হতো কেন? একটা জাহাজ কিনতে হইতো, জাহাজের মধ্যে কামান বসানো থাকতো, গোলা বারুদ কিনতে হইতো, কম্পাস থাকতো। এইটা নিয়ে এইবার তারা কলোনি দখলে বাইরে পড়তে, এটা একটা বিজনেস হিসেবে দেখা হতো। কলোনি দখলটার গুন্ডামি না, ডাকাতি না। ইংল্যান্ডের আইন অনুযায়ী এটা একটা ব্যবসা, কলোনি দখলটাই ব্যবসা। সো এই জন্য ওরা এই জাহাজ নিয়ে যারা যারা বেরোচ্ছিল সেইটারই নাম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সো আমরা ছিল কোম্পানি শাসনের আন্ডারে 100 বছর। কেন 100 বছর? এটা গুনে গুনে 100 করা হয় নাই, কারণ 1858 সালে ইন্ডিয়াতে প্রথম বিদ্রোহ হয়েছিল কলোনি শাসনের বিরুদ্ধে। ঠিক আছে, সিপাহী বিদ্রোহ বলে যেটাকে আমরা চিনি। এইবার বিদ্রোহ হওয়ার পরে রানীরা বলে, মানে ব্রিটিশ সরকার বলে, তোমরা আর পারবে না, এই ইন্ডিয়াকে ধরে রাখতে পারবে না, এইভাবে হবে না, তুমি আমার কথা শোনো, আমাকে দিয়ে দাও, এখন থেকে আমি চালাবো এটা। সব ব্রিটিশ সরকার থেকে যখন থেকে ইন্ডিয়াকে দখলে নেয়, শাসন চালু করে দেয়, ওইটাই হলো 1857 থেকে 1947। প্রথমে মাঝের 1-2 বছর ছিল কি করে বিদ্রোহটা দমন করা যাবে। ওই যে বলি আমি প্রায়, যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের মধ্যে তাল গাছের মধ্যে মাইরে টাঙায় রাখছে 7 দিন 10 দিন ধরে, টাঙানো লাশটা ঝুলে আছে ভয় দেখানোর জন্য, যে দেখছো তুমি বিদ্রোহ করলে মাইরে গাছে টাঙায় রাখবো, এই ভয় দেখানোর জন্য এই কাজ করছিল ওরা। এরকম যে কত কিছু করছে চিন্তা করতে পারবে না, আমি ওই বিতর্কে যাচ্ছি না, আমাদের সাবজেক্ট কিন্তু এখানে। এনিওয়েজ, এই যে তার মানে এই পুরো কালটা কিন্তু আমরা ডাইরেক্টলি ব্রিটিশ ইন্ডিয়ান মানে ব্রিটিশ সরকারের আন্ডারে চলে গেছি আমরা। এবার এর আরেকটা বৈশিষ্ট্য হলো, এইবার ওরা আরেকটা রিয়েলাইজ করে, বুঝছো, কিছু ছাড় দিতে হবে, এত দাবরানি দিলে কিন্তু ইন্ডিয়া ধরে রাখতে পারবো না। এই দাবরানিটা ছেড়ে দেওয়ার যে আমাকে ওদেরকে সফটনেস দিতে হবে, এই বলে প্রথমে সে বলা শুরু করলো যে আচ্ছা কাম করো, তোমরা কিন্তু তোমার দেশে সামাজিক সংগঠন করতে পারবা, বুঝছো। প্রথম দিকে ছাড় দিল, সামাজিক সংগঠন করতে পারবা। এই সামাজিক সংগঠন শেষ হওয়ার পরে এখন তোমরা পলিটিক্যাল সংগঠন করতে পারবা। এই প্রথম পলিটিক্যাল পার্টিটাই হচ্ছে 1885 সালের কংগ্রেস। কদ্দূর থেকে কদ্দূর এটা দেখেন, 1857 থেকে 85 এই সময়কালটা চলতেছে। প্রথমে বলতেছে সামাজিক সংগঠন করা যাবে, দাতব্য প্রতিষ্ঠান করা যাবে, স্থানীয় প্রতিষ্ঠান, কিন্তু ওগুলা করতে না করে নাই, কারণ প্রতিষ্ঠান মানেই কিন্তু এটা আস্তে আস্তে ওদের বিরুদ্ধে চলে যাবে, এটা জানে ওরা। এই জন্য আস্তে আস্তে দড়ি ছাড়তেছে আর কি। প্রথমে করতেছে এইসব দাতব্য সামাজিক সংগঠন করা যাবে, আর এটা করতে করতে একটা পর্যায়ে স্বীকার করতে চাচ্ছে পলিটিক্যাল পার্টি করা যাবে। ততদিন আমরা জানি কিছু দেশে পলিটিক্যাল পার্টি আছে। তাই 1885 সালে প্রথম পলিটিক্যাল পার্টি খুলতেছে। আমরা প্রথম পলিটিক্স কি তা বুঝতেছি কংগ্রেসের হাত ধরে। এইটাই হলো কংগ্রেস, হচ্ছে কংগ্রেসের ঘাপলা হলো যে তারা বলতেছে হিন্দুত্বের ভিত্তিতে ইন্ডিয়া বানাবে। তা আমরা কই যাবো, মুসলমানরা কই যাবো, এই হচ্ছে সমস্যা। আমি ওদিকে এখন যাচ্ছি না। তাহলে এই গেল একটা পর্ব। এরপরে এইটার সেকেন্ড পর্ব বলতে গিয়ে আমি অন্যদিকে চলে গেছিলাম। আসলে এইটারই সেকেন্ড পর্ব হলো আরেকটা, ঠিক আছে বলো, আরেকটু ছাড় দিব, কি দিব, এখন থেকে বদলালো, নতুন যে ধারাটা আসলো। অ্যাকচুয়ালি যেদিন থেকে ব্রিটিশরা সরাসরি, ব্রিটিশরা মানে ব্রিটিশ, এখন থেকে ব্রিটিশ বলতে ব্রিটিশ সরকার বুঝাবো, ব্রিটিশ সরকার যখন থেকে ইন্ডিয়া শাসনের দায়িত্ব নিল, তখন একটা অধ্যাদেশ পাশ করে তারা। অধ্যাদেশটা হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্টের অধ্যাদেশ, কিন্তু আইন, এইটাকে বলা হয় ভারত শাসন আইন। এই শব্দটা মনে রাখবেন। এইটা ব্রিটিশ পার্লামেন্টে এই ভারত শাসন আইন জারি করা হয়েছিল। এই জারি করে সরকার নিয়ে নিয়েছিল, ব্রিটিশ গভর্নমেন্ট নিয়ে নিয়েছিল ইন্ডিয়াটাকে 1818 কিন্তু সিপাহী বিদ্রোহের পরে এই ভারত শাসন আইন কথাটা শুরু হচ্ছে। এই ভারত শাসন আইনটা বহুবার বদলেছে। সবচেয়ে লম্বা সময় ছিল বোধহয় 1919 সালেরটা।
19 সালের পরেরটা সবচেয়ে বড় বদল হয়েছিল 1935 সালটা। এই 1935 সালেই তখন বলে যে তোমরা প্রাদেশিক সরকার বানাইতে পারবা। কেন্দ্রীয় সরকার না, তাহলে তো আমার এক উৎখাত করে দিবা। ওটা না, ওটা বাদ দিয়ে নিচেরটা নিজেরা নিজেদের নেতা নির্বাচন করতে পারবা। দেখেন কত ছাড় দিচ্ছে, ক্রমশ ছাড় দিচ্ছে আমাদেরকে। তাহলে 35 সালের যে আইনটা হয়, ওই আইনে এইবার 37 সালের প্রথম বাংলা প্রদেশের ইলেকশনটা হয়। এই কথাটা বলার জন্য আমি সরে গেছিলাম, ওইদিকে সাম্রাজ্য বুঝাইতে চলে গেছিলাম আপনাদের। তাহলে 37 সালে প্রথম বাংলা প্রদেশের, উভয় বাংলা মিলে কিন্তু একটা পার্লামেন্ট। এই পার্লামেন্ট জিনিস কি, এটা বোঝা শুরু করছি আমরা। খেয়াল করেন, পার্টি হচ্ছে 1885 সালে কংগ্রেস তৈরি হচ্ছে। আর প্রথম আমরা ইলেকশনে পার্টিসিপেট করতেছি বাংলা প্রদেশে, ইলেকশন 1937-এ। ইলেকশন ব্রিটিশরা 47-এ ছেড়ে যাওয়ার আগে পর্যন্ত 2বারই মাত্র হয়েছিল, যদি 5 বছরের মধ্যে আরেকবার হওয়ার কথা, 42-এ হওয়ার কথা, কিন্তু সেকেন্ড ওয়ার লেগে গেছে। এই যুদ্ধের অজুহাতে এটা হয় না। এই 42টাই শেষ পর্যন্ত হয়েছিল 1946 সালে, ঠেলতে 46। তার মানে প্রাদেশিক ইলেকশন 2বারই হয়েছিল ব্রিটিশদের আন্ডারে। এইটা মনে রাখতে হবে আমাদেরকে। আমরা এবার রাজনীতি শিখতেছি কিন্তু। আর ততদিনে ওটিতে কংগ্রেসের নাম দিচ্ছে 1885। মুসলিম লীগেরও তৈরি হয়ে গেছে এর 20 বছর পরে 1906 সালে। তাহলে পলিটিক্যাল পার্টি, বড় পলিটিক্যাল পার্টি হয়ে গেছে 2টা, যারা এখানে পার্টিসিপেট করবে। কোথায়? 37 সালে ইলেকশন। এখন আসেন, এইবার মাতব্বরিটা নিল ওই ফজলুল হক, মুসলিম লীগে জয়েন করবে না। দেখে শুনে মনে হলো উনি তো বিরাট বিপ্লবী, মুসলিম লীগে জয়েন করবেন না। উনি কি করবেন? উনি দলের নাম দিলেন কৃষক প্রজা পার্টি। শুনে মনে হচ্ছে খুব বিপ্লবী। কমিউনিস্টরা ঝাঁপে পড়ে, কৃষক প্রজা, আরে তো আমাদের সময় কৃষক। এই কৃষক প্রজা পার্টি বানালেন উনি। এই বানায় কৃষক প্রজা পার্টির নামে উনি 37 ইলেকশনে পার্টিসিপেট করলেন। এটা পরবর্তীতে স্পষ্ট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা ছিল ওকালতির রেশারেশি। দেখেন এই দুটো লোকের মধ্যে কমন দিকটা কি? একটা তো মেদিনীপুরের, একটা হলো বরিশালের, কিন্তু তাদের কমন দিকটা হলো দুজনাই প্র্যাকটিস করে কিন্তু কলকাতা হাইকোর্টে। কথা বুঝছেন নি? এবার তাদের রুস্তমি প্রভাব সব তো কলকাতায়, নিজের দেশে না তো। কারণ ওইখানে স্যার আপনি প্র্যাকটিস করবেন কোথায়? আপনি তো আর ঢাকার কোনো ম্যাজিস্ট্রেট করে তো আর আপনি মাতবরি করবেন না। এটা ছোট আপনাদের জন্য, আপনি বড় উকিল আপনার, ঠিক আছে? তাহলে আপনাদের কমন, এই দুজন ব্যক্তির কমন দিকটা হলো যে কলকাতা যদি না থেকে খামু কি, রুস্তমি করবো কোথায়? এগুলো একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন, এরা আর্গু করতো আমরা কি জিন্নাত থেকে কম যায়, আমিও বড় উকিল, এই ধারণা কাজ করতো। তাহলে দুটার সমস্যা কিন্তু আজীবন তৈরি করে গেছে। এই জন্যই তারা বাংলাদেশে কেউ না, আমি কনক্লুশনে দিব এটাই, আগে বলে ফেললাম আর কি। কিন্তু কেন হবে এটা, তার পিছনে এই দুইটার ধারণা সবচেয়ে বেশি কাজ করেছে। এক হলো যে তাদের পেশা ছিল ওকালতি, ফলে কলকাতা খুব তাদের কাজের জায়গা ছিল। কলকাতা ছাড়ার কথা উঠলে ওনারা মুসলিম লীগ বাইরে হয়ে চলে যাবেন, এরকম টেন্ডেন্সি, তাই করছেন ওরা। ক্লিয়ার? তাহলে এগুলো একটা। দুই হলো এই জন্য জিন্নার সাথে তাদের একটা রেশারেশির সম্পর্ক মনে করতো। আমি কি জিন্নার থেকে কম যাই, আমি কেন জিন্নার নেতৃত্বের দলে জয়েন করব, এরকম মনোভাব ছিল। কিন্তু এর পাল্টা, এই ধরনের ধারণার পাল্টা একটা আর্গুমেন্ট ছিল। মুসলিম লীগ যখন গঠন হয়ে গেছে, তখন প্রথম ইলেকশনে পার্টিসিপেট করছে 1937 সালে। এইবার হিউজ কল, একটা আহ্বান জানাইছে মুসলিম লীগ। বলছে দেখেন আপনারা মুসলমানেরা এখন নানান ধরনের সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হয়েছেন, হন, কোনো অসুবিধা নাই, কিন্তু দেখেন আপনারা সবাই যদি মুসলিম লীগের সঙ্গেও জয়েন না করেন, মুসলমানরা সংগঠিত না হলে জিততে পারবে না কলকাতার লাগে, হিন্দুদের লাগে। কারণ অ্যাকচুয়ালি রেশারেশি তো কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে। ক্লিয়ার?
ফলে এই যে কলটা দিছিল, কলের এই আহ্বানের প্রভাব কত দূর আপনি খেয়াল করে দেখেন। এই সময় একই সাথে হিন্দু নেতাদের ভিতরে আর একটা বিপ্লবীপনা চলতে আছে। কি সেটা? শব্দটা আপনারা শুনছেন বা শুনেন নাই? বুদ্ধির মুক্তি আন্দোলন। এটা আবার কি? মনে হচ্ছে হ্যাঁ এটা খুব প্রগতিশীল জিনিস, বুদ্ধির মুক্তি আন্দোলন। বুদ্ধির মুক্তি আন্দোলন এইটাই আসলে অরিজিনালি রেনেসা না, সরি, এটা ইটালি রেনেসা না। ইটালি রেনেসা না, আমি ডিটেলে যাব না। ইটালি রেনেসা শুরু কিন্তু 1400 সালের আশেপাশে, আগে পিছে। যখন রেনেসা রোম বা ফ্লোরেন্স, ইতালির আরেকটা শহর, রোম রাজধানী, এর বাইরে অন্য কোথাও ছিল না, তখনকার কথা বলছি। রেনেসা শুরু এই সময়কালটা। এরপরে 100 বছর লাগছে এই রেনেসার ধারণা বাকি সব ইউরোপে আসতে, অর্থাৎ ফ্রেঞ্চে এটা আসছে 1499 সালে, আর প্রায় 100 বছর। এই হিসেবে শর্টকাটে বলবো, ডিটেলে যাব না। তাহলে এবার সারা ইউরোপ রেনেসার জ্বরে ভুগতাছে। এইটাই রেনেসাটা কি আসলে? এইটাই পরের ধাপ হচ্ছে যে আপনার এনলাইটেনমেন্ট, আলোকিত বাংলা যেটা বলতে আছি। আলোকিত করার পরের ধাপটাই হলো রিপাবলিক, পলিটিক্যাল পার্টি, রিপাবলিক ধারণা এখান থেকে আসছে। রেনেসা দিয়ে শুরু হচ্ছে, এইটাই শেষ হচ্ছে রিপাবলিক ধারণা দিয়ে। আমরা ইউরোপে দেখতেছি যে রিপাবলিকান বিপ্লব শুরু হয়েছে ইংল্যান্ডে, সেটা হলো 1648-50 এরকম একটা সময়। ইংল্যান্ডে প্রথম ক্রমওয়ালের বিপ্লব ঘটছে। এই রাস্তাটা একটু মনে রাখবেন, 1400 থেকে 1650, 250 বছর লাগছে। শুরু হচ্ছে রেনেসা বলে ধারণা দিয়ে। কিন্তু সাবধান, ইন্ডিয়ান রেনেসা মানে কলকাতা। তখন তো কলকাতা মানে ইন্ডিয়া, যেহেতু কলকাতা রাজধানী ব্রিটিশ ইন্ডিয়ার। এরা করছে কি শয়তানি, যেটা এই শব্দটা রেনেসা শব্দটা নেছে ঠিকই, নিয়া বলে না কাটিয়ে দিছে। কি করছে? ওটার আগে বেঙ্গল লাগাই দিছে, বেঙ্গল রেনেসা। এইটাই হলো হিন্দুত্ববাদ। কোথায় ইতালি রেনেসা আর কোথায় বেঙ্গল রেনেসা, আকাশ আর পাতালের ফারাক। এই বেঙ্গল রেনেসা কথা বললে হিন্দুত্বর ডোমিনেন্সিটা দিয়ে, এবার হিন্দুরা যেভাবে দেখে জিনিসটাকে, সার কথাটা হলো বেঙ্গল রেনেসার মুসলমানরা হলো পশ্চাৎপদ, আধুনিক হয় নাই। রেনেসার কি বুঝবে এরা? আমরা হিন্দুরা রেনেসা বুঝি, তাহলে আমরা যেটা বুঝি ওইটা হলো বেঙ্গল রেনেসা। বুঝছা? তোরা মুসলমান রেনেসার কি বুঝিস? বুঝা গেছে? আমরা তো পশ্চাৎপদ, এই যে পশ্চাৎপদ না প্রগতিশীল, এখান থেকে আসছে কিন্তু আইডিয়াটা। মুসলমান মানে পশ্চাৎপদ। তোরা তো কোনো দাড়ি টুপি ছাড়তারস নাই। হ্যাঁ, তোদের পাশে বসতে দিছি আমি, তোদেরকে অসাম্প্রদায়িক করে নিয়ে আমি আমার স্কুলের পাশে বসতে দিছি, তোদের হুঁশ নাই? ভদ্রতা শিখাইছি তোদেরকে আমরা। দেখেন, এগুলা হলো বয়ান এই বেঙ্গল রেনেসা। হয়েছে? এবার তোরা পশ্চাৎপদ, তোরা পিছনে থাকবি। এখন এর প্রভাবে এটা তো আসলে এইটাই হিন্দুত্ববাদ শুরু হচ্ছে। অরিজিনাল রেনেসার সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক ছিল না, ক্লিয়ার? কিন্তু বেঙ্গল রেনেসার ব্যাখ্যা করতেছে অ্যান্টি ইসলাম হিসেবে। এটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। এইটাই তৈরি করছে বেঙ্গল রেনেসা বলে যে বইটা লেগেছে, সেই লোক হলো কংগ্রেস পার্টির নেতা সুশোভন সরকার। সুশোভন, এই বইয়ের লেখক হলো সুশোভন, কিন্তু নিজের নামে লেখা নাই, ছদ্মনামে লিখেছিল প্রথমে, পরে সবাই জানে। সুশোভন সরকার ছিল ব্যক্তিগতভাবে হিস্ট্রির প্রফেসর কলকাতা ইউনিভার্সিটি, ঢাকাতেও ঢাকা ইউনিভার্সিটিতেও চাকরি করে গেছেন। এদের বাড়ি ছিল, এরা কিন্তু বাংলাদেশি, আবার মানে পূর্ববঙ্গীয় অরিজিনালি। আমি প্রায় বলে থাকি, এখনকার জগন্নাথ কলেজের আশেপাশে যে হিন্দু জনগোষ্ঠী ছিল, ওদের বাড়ি ছিল এর আশেপাশে, এবং এরা সবাই ছিল ব্রাহ্ম, ওই রামমোহনের রায়ের ব্রাহ্ম, রবীন্দ্রনাথের মতন, রবীন্দ্রনাথের ফ্যামিলির মতন ব্রাহ্ম।
এই সুশোভন সরকার ওবোধা অন্য একটা কি নাম নিয়েছিল, হোয়াট এভার। আচ্ছা, বেঙ্গল রেনেসাঁ বইটা আপনি ইন্টারনেটে সার্চ করে পেয়ে যাবেন, মাংনা পয়সায় নামাইতে পারবেন, যেহেতু বহুত পুরানো বই, কপিরাইট নাই, নিজে নামাইতে পারেন, বাট ইংরেজিতে বইটা। বাংলায় অনুবাদ করা বই পাওয়া যায়, কলকাতায় একটা নামাই নিতে পারেন, না কিনে আনতে পারেন, ওটা নামানো যাবে না। সো বেঙ্গল রেনেসাঁটাই হচ্ছে, এবার আসেন আমার দ্রুত আগাইতে হবে, বেশি পিছনে পড়ে গেছি। বেঙ্গল রেনেসাঁরই মুসলমানদের একটা বেঙ্গল রেনেসাঁ লাগবে, এই বোধ তৈরি হলো মুসলমানদের মধ্যে, ঠিক আছে। এইবার তারাও যে মুভমেন্টটা তৈরি করলো ওটারই নাম হলো বুদ্ধি মুক্তি আন্দোলন। বোঝা গেছে না বোঝা যায় নাই? ভালো করে খেয়াল রাখেন কি বললাম, আসছি। এর একটা নেতা পাওয়া যায় ওদুদ, আব্দুল ওদুদ, যশোরে খুব বিখ্যাত আবুল হোসেন, ঠিক আছে। এই দুটা লোক এর উদ্যোক্তা, ঠিক আছে। বেসিক্যালি এটা হলো বেঙ্গল রেনেসাঁর অনুকরণে মুসলমানদের ধারণা যে আমাদেরও মডার্ন হইতে হবে, কিন্তু ওটা যে আগেই যে কেটে দিছে তারা মুসলমান পশ্চাৎপদ, ওটা তোর খেয়াল নাই, কিচ্ছু করার নাই। এনিওয়ে, এই মুভমেন্ট তারাও করছে। এখন আমি আসলে যে জায়গাটা আসবো, এখানে আসতে গিয়ে আপনি এত পিছনের কথা বলতে হয়েছে। ফাইনালি যে লোকটা সবচেয়ে প্রভাবশালী ছিল, ওনার নাম হইল মাওলানা, এটা আবার কি কইলাম, এমন কথা একটা কইলাম, মাওলানা আকরাম খাঁ। এইভাবে লিখতেন উনি নামের মানে। উনি মুসলমান এভাবে লিখতেন, ছ দিয়ে, মুছলমান, বাঙালি মুসলমান, এরকম অনেক বই আছে ওনার। ইন্টারেস্টিং হলো ইনি হলেন মুসলিম লীগের সেক্রেটারি পরবর্তীকালে। উনি 1930-এর আগে পর্যন্ত, 1930 সালের আগে পর্যন্তই বুদ্ধি মুক্তি আন্দোলন করে গেছেন। দেখেন মুসলিম লীগ গঠন হয়ে গেছে, কিন্তু 37 ইলেকশনে পার্টিসিপেট করে সব প্রস্তুতি নিচ্ছে। মুসলিম লীগেরা বারে বারে সবার কাছে আবেদন জানাচ্ছে, আপনারা অন্য যে যাই কিছু করেন করেন, কিন্তু পলিটিক্যাল পার্টি হিসেবে মুসলিম লীগ করেন, না হলে আমরা প্রভাব রাখতে পারবো না, ইলেকশনে কিছু হবে। আর একটা কথা মনে রাখবেন, 37 ইলেকশন কিন্তু হিন্দুরা হিন্দুকে ভোট দিচ্ছে, মুসলমানরা মুসলমানকে ভোট দিচ্ছে, এইভাবে ভোট হচ্ছে, ঠিক আছে। এই যে বলেছিলাম 1935 সালের যে ভারত শাসন আইন, ওই আইনে এটা লেখা ছিল, ক্লিয়ার? এই কথাগুলো মনে রাখবেন, ইম্পর্টেন্ট কথা। 37 সালে এইবার আকরাম খাঁ ত্যাগ করলো এই বুদ্ধি মুক্তি আন্দোলন। আমি নাই তো করে রেনেসাঁ মারা নিতে, আমি নাই, আমি মুসলিম লীগের কল যোগ দেব বলে উনি চলে গেলেন মুসলিম লীগে। 30-এ, মানে 30-এর পরে উনি আর বুদ্ধি মুক্তি আন্দোলনে নাই। কিন্তু বাকি যে দুজনের নাম বললাম, ওদুদ বা আব্দুল ওদুদ বা আবুল হোসেন, তারা কিন্তু ছিল, আমাদেরকে সাহিত্য শিখাইছে, মানে বেঙ্গল রেনেসাঁ, মানে মুসলমানদের বেঙ্গল রেনেসাঁ আর কি, ঠিক আছে। বুঝতে পারতো ওটা কেমন হবে? এনিওয়ে, মানে ওরাও পশ্চাৎপদ মুসলমান বললে কাউকে দূরে ঠেলতেছেন, ফেললে একটা মুসলমান হইতে হচ্ছে আবার মডার্ন মুসলমান। হ্যাঁ, এনিওয়ে, কিন্তু মডার্নের অর্থই যে তা নয়, এটা তো আর তাদেরকে বোঝানো গেল না। এনিওয়ে, সরাসরি চলে আসে এখন আকরাম খাঁর কাছে। প্রশ্ন দিয়ে শুরু করি। মৌলানা আকরাম খাঁ পূর্ববঙ্গীয় কংগ্রেস পার্টির, পূর্ববঙ্গীয় মুসলিম লীগের সেক্রেটারি হয়ে গেলেন কখন? 40-এর আশেপাশে। অর্থাৎ বদ্রুদ্দোজনের বাবা ছিলেন পূর্ববঙ্গের সেক্রেটারি, পূর্ববঙ্গীয় মুসলিম লীগের, না বঙ্গীয় মুসলিম লীগের, পূর্ববঙ্গে বলে বাবাকে ভুল হবে, বঙ্গীয় মুসলিম লীগ, মানে তখন তো মুসলিম লীগ বঙ্গীয় আর নাকি পশ্চিম পাকিস্তানের, এই বলে না মুসলিম লীগ হতো। তো উনি বঙ্গীয় মুসলিম লীগের সেক্রেটারি হয়ে গেছিলেন, লম্বার সময় ছিলেন। সবচেয়ে ভালো খাতির ছিল ওনার কমিউনিস্টদের সাথে, কমিউনিস্টদের উনি পাইলে পুষে ভিতরে জায়গা দিতেন মুসলিম লীগের ভিতরে, বদ্রুদ্দোজনের বাবা। আর উনি যখন অবসরে চলে গেছেন, অন্ধ হয়ে গেছেন, উনি তো শেষ জীবনে অন্ধ হয়ে দিন কাটাচ্ছেন, আর তখন এত চোখের চিকিৎসা ছিল না। এনিওয়ে,
সো বদলুমের বাবার পরে পার্টির সেক্রেটারি বানিয়ে দেওয়া হয় আকরাম খাঁকে, আর সবই বানিয়ে দেওয়া হয় খাজা নাজিমুদ্দিন। তাহলে খাজা নাজিমুদ্দিন আর আকরাম খাঁ প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে ইন্টারেস্টিং ইনফরমেশন ফজলুল্লাহ খাঁ সুহরাওয়ার্দী বাদ পড়ার কারণে। তারা কিন্তু বড় নেতা মুসলিম লীগের, কিন্তু তাদেরকে প্রেসিডেন্ট সেক্রেটারি না করে জিন্না আকরাম খাঁ আর খাজা নাজিমুদ্দিনকে আনলেন কেন? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, ততদিনে সেকেন্ড টাইম আবার ইলেকশন হচ্ছে, 46-এর ইলেকশন। ইতিমধ্যে আবার 37 ইলেকশনটা হয়ে যেহেতু আরেকবার ইলেকশন হয় নাই, ফলে 37-এর গভর্নমেন্টটাকেই টাইনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল 46 ইলেকশনের আগে পর্যন্ত। আর এইটার ভিতরে এই ফজলুল হক যে কতবার কি কাণ্ড করছে অবাক হয়ে যাবেন। শ্যামাপ্রসাদ, আজকের RSS যেটাকে দেখতেছেন আপনারা, এই শ্যামাপ্রসাদের সাথে কোয়ালিশন করে গমন করছে। RSS মানে বুঝছেন তো, বিজেপি, তাদের লগে কোয়ালিশন করে গমন করছে। এই যে বললাম কলকাতার প্রীতি যে লোকগুলা ছিল, এই দুটা লোক, তাহলে তারা একদিকে জিন্নাকে মানছে না, একদিকে আদৌ মুসলিম লীগ পার্টিটার দরকার আছে কিনা এসব প্রশ্ন তুলছে। ইতিমধ্যে 1949 সালে আমরা দেশভাগ করে হেলেছি, জমিদারি কেড়ে নিয়ে চলে গেছে কার্যত, বাট আইনে হয় না। আইনে হচ্ছে 51 সালে। এগুলা দেখে শুনে এরা দুজন ভেগে যাইতেছে। এরাই ভেগে যে মুসলিম আওয়ামী লীগ, দেখেন আগেকার মুসলিম লীগের আগে নাম দিয়ে দিচ্ছে আওয়ামী মুসলিম। আওয়ামী লীগের জন্ম কিন্তু এইভাবে। তাহলে মুসলিম লীগের যা আওয়াম মানে আমরা হলাম জনগণের মুসলিম লীগ। আপনি বিএনপি ছিল, বিএনপি আগে লাগাই দিলেন জনগণের বিএনপি, তাহলে যেমন হবে এটা তাই। ঠিক আছে, তাহলে এই জনগণের মুসলিম লীগ বানাইতে গেছিল যারা, এরাই 1949 সালে কংগ্রেস বানা ফেলাইছে, এই আওয়ামী লীগ বানা ফেলাইছে। এরা এর নেতা হতে যাচ্ছে। আর এরা কারা? এরা হচ্ছে 47 কার্যত জমিদারি চলে গেছে। কেন? দেশ ভাগ হয়ে গেছে, আলাদা দেশ। কিন্তু আমি জমিদার হয়ে বাংলাদেশে থাকি, কি করব? মাই খেয়ে মরবো? তা আগে ভাগে যা কিছু পাই নিয়ে কলকাতা যাই ভাই, আর ওয়েট করি। ওরা তো জমিদার উচ্ছেদ আইন আনবেই। উচ্ছেদ আইনটা আনা হয়েছিল 1950 সালে, পাশ হতে হতে 51 সাল লেগে যায়। এই জন্য বলি জমিদার উচ্ছেদ আইনটা 51 সালে। ফলে 1950-এ যে আইন আসতে আসতে তারা বুঝছে, এই জন্য 49-এ তারা আওয়ামী লীগ বানাইছে, কমিউনিস্টরা ছাওয়াল পলরা, কিন্তু নিজেরা কেউ সামনে থাকে নাই। কাকে রাখছে? ভাসানীরা। ভাসানী তো বাংলার কেউই না, উনি ছিল আসামের বাঙালিদের নেতা, যারা টাঙ্গাইল থেকে নদীর ওপারে গিয়ে আসামে গেছে, ওই লোকদের নেতা ছিল ভাসানী। কিন্তু ভাসানীরও আবার 47-এর পরে তার আসামে ঢোকা নিষেধ, আসাম সরকার তার প্রবেশ নিষেধ করে দিয়েছিল। তো এই জন্য উনি তখন টাঙ্গাইলে। তো কমিউনিস্টের ছেলেপেলেরা করে কি, উনারে আওয়ামী লীগের সভাপতি বানায় দেয়। কেন? তারা তো নিজেরা সভাপতি পাচ্ছে না, হিন্দু নাম দেখলেই তো বুঝবে মানুষ, জমিদারের সভাপতি। এগুলো এড়ানোর জন্য তারা আওয়ামী লীগ বানাইছে। এরকম সেক্রেটারিকে দেখেন শামসুল্লাহ, কোথাকার টাঙ্গাইলের এক লোকাল নেতা, দেখেন। আর পিছন থেকে কন্ট্রোল করে তারা, বুঝছে? বোঝা যাচ্ছে কিছু? বিট্রেয়ার যেটা তারা করলো 1946-এর ইলেকশনটার পরে পরে বিট্রেটা শুরু হলো কঠোরভাবে। বিট্রিয়ালটা হলো, আমি শর্ট শব্দ ইউজ করছি, বিট্রিয়াল। তারা বিট্রে করতে হচ্ছে 46 ইলেকশনে, কিন্তু সে মুসলিম লীগের সাথে পার্টিসিপেট করেছে ফজলুল হক সোহরাওয়ার্দী দুজনেই। কিন্তু ইলেকশনের পর থেকেই তাদের বিভেদ জিন্নার সাথে এক্সট্রিম উঠে যায়। জিন্না ওরা পাকিস্তান ভাগ করতে হবে, দেশ ভাগ হবে, এইটা পছন্দ করছে না। এটা হচ্ছে অরিজিনাল কারণ। শেষে আর্গু করতেছে, আচ্ছা দেশ ভাই হোক, আচ্ছা ঠিক আছে, বাংলাটাকে এক রাখেন। এই বাংলা এক রাখলে কি হবে? কলকাতা তাদের হাতে থাকলে তাহলে ওই যান ব্যবসাটা হবে, ওকালতি ব্যবসাটা। এই হচ্ছে ওদের আর্গুমেন্ট। ফলে জিন্নাত কোনোভাবে ওদেরকে টলারেট করবে না, ন্যাচারাল।
যেখানে পরিষ্কার দেখতে পাচ্ছে আমরা 47 সালে দেশভাগ করব, আমরা তো পাকিস্তান করব। আর ওরা নিজেদের সংকীর্ণ স্বার্থে কলকাতাতে থাকতে হবে তাদেরকে, এই ব্যবসার স্বার্থে তারা কলকাতার পক্ষে চলে যায়। এই কলকাতার পক্ষে চলে যাওয়ার সময় সবচেয়ে অপরাধ, আমি অপরাধ শব্দ ইউজ করছি, শরৎ বোসের সাথে অ্যালায়েন্স করে। শরৎ বোসটাকে নেতাজি সুভাষ বোস বলে যায়, সুভাষ বোস বলে যাকে চেনেন তার বড় ভাই হলো শরৎ বোস। শরৎ বোসের সাথে অ্যালায়েন্সে একটা পার্টি বানাইছে। এইটা যত ওদিকে চলে যাচ্ছে ততই তার আর মুসলিম লীগের কেউ না হয়ে যাচ্ছে। এটা ঘটেছে 46 ইলেকশন আর 47 আসার এই মাঝখানের সময়টা, খুব কম বছর, একটা বছরও পুরাটা না। এরা সেই সময় কমপ্লিটলি কলকাতার লোক হয়ে যায়। দেখেন, যেখানে পাকিস্তান বলে আলাদা রাষ্ট্র স্বাধীন হয়ে যাচ্ছে, তারা পাকিস্তান থাকতে চায় না, তাদের কলকাতার প্রেম জানতে চায় না, পেশাদারের কোন কারণে। শরৎ বোসের সাথে অ্যালায়েন্স করে তাদের পার্টি করে। বাংলা এক রাখা যায় কিনা সেই চেষ্টা করছে। আরে ভাই, বাংলা এক রাখা যায় না, আমি তো বাংলায় ভাগ হবে না তাইলে। জমিদারেরা হোল বেঙ্গলে, দুই বাংলার জমিদারেরা জমিদার সমিতি বানাচ্ছে বহু আগেই। তারা নেহরুর সাথে দেখা করে বলতেছে না না, এই হোল বাংলাকে পাকিস্তানের হাতে দেওয়া যাবে না। আর্গুমেন্ট শুনেন ভালো করে। সেখানে ওরা তাল দিচ্ছে কলকাতা এক রাখার নাম করে, পেশা যাতে না চলে যায় সেই কারণে। এইবার দেখেন ধান্দাবাজ তারা কেমন, আমি ধান্দাবাজ শব্দ ইউজ করছি জেনে শুনে। যখন দেখছে যে 47-এর আত্ম হয়ে গেছে, কিছু করার নাই, ঠেকাইতে পারলো না, যখন এই অবস্থা তৈরি হয়েছে, তখন তার একটা কায়দা নিল। সবার আগে ফজলুল হক চলে আসলো বাংলাদেশে, মানে পাকিস্তানে, পূর্ব পাকিস্তান। আইসে করলো কি, মুসলিম লীগ তো তাকে নিবে না, তো কলকাতার দালাল। আইসে করলো কি, লোকজন তো আছে পক্ষের লোকজন, মুসলিম লীগের পুরানা পরিচিত, এদের সাথে যোগাযোগ করে এ হয়ে গেল। বেসিক্যালি এটাকে আমরা অ্যাটর্নি জেনারেল বলতে পারি, অ্যাটর্নি। কিন্তু অ্যাটর্নি জেনারেল শব্দটা হলো একটা রাষ্ট্রের বলা হয় অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, এ হলো অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞা। কিন্তু উনি যেহেতু কেবল পূর্ববঙ্গের অ্যাটর্নি জেনারেল, তাহলে সেটা অ্যাটর্নি জেনারেল বলা যাবে না। এটাকে অনেকটা লিগ্যাল অফিসার, চিফ লিগ্যাল অফিসার টাইপের একটা পদবি, কি নাম ছিল একটু দেখে বলতে হবে আমাকে। কিন্তু এটা ইকুইভ্যালেন্ট টু অ্যাটর্নি জেনারেল আর কি, পূর্ব পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল। ক্লিয়ার? আগে ভাই আমার পয়সা চাই, এইটা এনশিওর করে সে না পূর্ব বাংলায় চলে আসলো। মুসলিম লীগ তো চলেই গেছে। 49 সাল আওয়ামী লীগের লোক একটা সম্পর্ক রাখে, তখন জয়েন করে নাই, মাঝে মাঝে জায়গায় রয়ে গেছে। আর জয়েন করার দরকার লাগে নাই, যেহেতু উনি অ্যাটর্নি জেনারেলের পোস্টটা নিয়েছেন, পূর্ব পাকিস্তানের লিগ্যাল অফিসার, বলে আর তো পলিটিক্যাল পার্টি করার দরকার নেই। তার মানে ওনার কামাই দান্দাটা এটা দিয়ে শুরু করছে, এর বিনিময়ে ওই বাংলাদেশে আসছে। ক্লিয়ার? এরপরে জব করে যেই কথাটা বলবো তাতে শেষ। আচ্ছা, তার আগে একটা বাক্য বলে দিই। আচ্ছা, কোথায় গেছেন ওরা? পাকিস্তানে প্রথম ইলেকশন হচ্ছে 1954 সালে। এই যে 54 ইলেকশন, যুক্ত ফ্রন্টের ইলেকশন। এরা তখন একটা শয়তানি করলো। যুক্ত ফ্রন্টের ইলেকশন মানে মুসলিম লীগ বিরোধী ইলেকশন, কথা খেয়াল রাখেন না, লাফায় না কিন্তু। যুক্ত ফ্রন্টের ইলেকশন খুব বিপ্লবী, এটাই তো কমিউনিস্ট পার্টি, উল্টা এটাই কমিউনিস্ট পার্টি অবশ্যই। এবং এটাই ততই, এটা যেন মুসলিম লীগ আর না জিততে পারে, মুসলিম লীগের কবর দিয়ে আলাম। 3টা লোক এই কাজ করে ফেললো। ভাসানী মানে আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগের নেতা হলো ভাসানী। আর এই ফজলুল হক আর সোহরাওয়ার্দী এই 47 থেকে 54 এই 7 বছর পাকিস্তানে আসে নাই, কলকাতায় রয়ে গেছেন, মেদিনীপুরে রয়ে গেছেন। ঠিক 54 ইলেকশনের আগে দিয়া কয়েক মাস, সম্ভবত 3-4 মাস আগে উনি জব করে কলকাতা ঢাকায় চলে আসলেন। কেন? যুক্ত ফ্রন্টের ইলেকশনে পার্টিসিপেট করতে হবে। ফজলুল হক তাই, এরা সব ছেড়ে দিয়ে হক ভাসানী, হক মানে ফজলুল হক, হক ভাসানী সোহরাওয়ার্দীর যুক্ত ফ্রন্ট, এই ব্যানার দিয়ে ওরা মুসলিম লীগের কাটতে এলালো। যুক্ত ফ্রন্টে তারা জয়লাভ করলো, যদি যুক্ত ফ্রন্ট হিসেবে তারাও টিকে নাই।
তাহলে এই যে যুক্তফ্রন্ট করে মুসলিম লীগকে কবর দিয়ে দেওয়া, এই শেষ পাকিস্তানের বিরুদ্ধে শেষ কাজটা তাদের এটা। কেন 54 ইলেকশনে মুসলিম লীগ হেরে গেল? কারণ ইতিমধ্যে দুইটা মেজর মিস্টেক তারা করছে। একটা তো কি বলবো, এটা অজ্ঞা। আপনি 47 সালে দেশ স্বাধীন করছেন, আপনাকে নতুন বয়ান লাগবে না? স্কুলে পড়াবেন কি আগেকার ইতিহাস? আপনি যদি 72 সালে স্বাধীনের পরে ইতিহাস নয় ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস বলে না লেখে আপনি যদি পাকিস্তান আমলে ইতিহাস লাগাইতেন, তাহলে কি 47-এর পরে পাকিস্তানের ইতিহাস বলে কিছু লেখা হয় নাই। হোল এডুকেশন সিস্টেমে বাংলার বই তো আর পাকিস্তানের লিখে দিবে না, ওয়েস্ট পাকিস্তানের তো বাংলায় বই লিখে দিবে না, তো আপনাকে লিখতে হবে। আপনি তো করলেন না, আমরা কি করলেন? আমরা কলকাতা থেকে বইটা নিয়ে এসে বাংলাদেশে ছাপতেছি। তোর তো ইয়ের লেখা, কংগ্রেসীদের লেখা, হিন্দুত্ববাদীদের লেখা। ওই বই আপনি যখন এখানে পড়াইলেন, তাহলে মানুষের মনোযোগ বিকাশ, মানসিক বিকাশটা কি হবে? অ্যান্টি মুসলমান হবে। বুঝছেন? আপনি হাঁটছেন কোথায়? কেন হাঁটছেন? কেন 7 বছরের মধ্যে মুসলিম লীগের বিরুদ্ধে সবাই ভোট দিয়ে দিল? মুসলিমের বিরুদ্ধে যুক্তফ্রন্টকে সবাই ভোট দিল কেন? একটা পয়েন্ট বললাম যে কেউ বয়ান তৈরি করে নাই। কেন পাকিস্তান করাটা জাস্টিফাইড ছিল, তার সপক্ষে আপনি বয়ান দিবেন না? আমি কিছুই করলেন না। তার 1 নম্বর হারলেন আমি বয়ান না দেওয়ার কারণে। 2 নম্বর হারলেন আপনি বয়ান দিচ্ছেন না, ভালো কথা। জমিদার উচ্ছেদ যে একটা ভালো কাজ হয়েছে, এটা নিয়ে প্রচার করবেন না। সবচেয়ে বিপ্লবী ঘটনা আমি মনে করি এখনো আমাদের জমিদার উচ্ছেদের দিন বার্ষিকী পালন করা উচিত। আপনি এটাকে কোনো গুরুত্বই দিলেন না। সেকেন্ড হচ্ছে, অ্যাকচুয়ালি সেকেন্ড, এটা যদি সেকেন্ড হিসেবে বলে ফেলাইছে, ওটা হবে থার্ড। সেকেন্ডটা হলো আসলে জিন্নাত বাংলাদেশে এসে, মানে পাকিস্তানে এসে, এই যে উর্দু হবে আমাদের রাষ্ট্রভাষা, দিচ্ছে সব শেষ করে। এটা হলো জাতিবাদী লোকেদের ধারণা, আমরা এক ভাষায় কথা বললে জাতিবাদটা স্ট্রং হবে, এই ধারণা থেকে বলছে। তো জিন্না বিরাট অপরাধ করে হারাইছে। উর্দু কেন করবে? অ্যাজ ইফ উর্দু হলো পশ্চিম পাকিস্তানের ভাষা। কোন দেশের ভাষা? পশ্চিম পাকিস্তান 4টে প্রদেশ আছে, একটা প্রদেশেরও ল্যাঙ্গুয়েজ উর্দু না, একটা না। পাঞ্জাবের ল্যাঙ্গুয়েজ পাঞ্জাবি, করাচির ল্যাঙ্গুয়েজ সিন্ধি, বেলুচিস্তান বেলুচ ভাষা। হ্যাঁ, এইটা তো হিন্দুরা আপনাদের পর্যন্ত পৌঁছাইতে দিল না তো, হিন্দুত্ববাদ। এখন আসেন আরেকটা দিকে, ইন্ডিয়ার ল্যাঙ্গুয়েজ কি ছিল? এইবার আসল ধরা খাইবেন এই জায়গায়। তার চেয়ে আরেকটা কারণে ধরা খাইবেন। 1962 সালে সেম জিন্না যেভাবে অপমানিত হয়েছে বাংলাদেশে, মানে পাকিস্তানে, ঠিক সেরকম ভাবে সেম ভাবে নেহরু অপমানিত হয়েছে দক্ষিণ ভারতে, মাদ্রাজে। 6 জন লোক গায়ে আগুন দিয়েছে। কেন? নেহরু সেম চিন্তা, হিন্দিকে রাষ্ট্রভাষা করতে হবে। কেন? জাতীয়তাবাদ শক্ত হবে, হিন্দুত্ববাদ শক্ত হবে, হিন্দু জাতীয়তাবাদ শক্ত হবে। সব মূল প্রবলেম তো একই, দুজনের একই ল্যাঙ্গুয়েজ না হলে জাতিবাদ শক্ত হয় না। এই আর্গুমেন্টটা তো দুজনেই করতেছে, কিন্তু দোষ হয়ে গেল জিন্নার। গান্ধীর বেলায় কেউ দোষ দিল না। এটা ওর জন্য এত শকিং, এত বড় বিপ্লবী নেতা ইন্ডিয়াতে, আনচ্যালেঞ্জ নেতা। দেখেন 62 সালে যেই ধাক্কাটা খাইলো উনি, 6 জন মানুষ গায়ে আগুন দিছে তামিলনাড়ু, তৎকালে মাদ্রাজ বলতো। 64 সালে নেহরু মারা যায় এই শোকে, যে আমাকে মানুষ এত খারাপ বললো, আমি হলাম নেহরু। এরপরে ক্ষমতা নেয় লাল বাহাদুর শাস্ত্রী ইন্ডিয়ায়। উনি ডাইরেক্ট আপোষ করে ফেলান এর সাথে, ভাই 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 মাপ চাই। এই জন্য সেই থেকে আজ পর্যন্ত ইন্ডিয়াতে রাষ্ট্রভাষা বলে কোনো কনস্টিটিউশনে কিচ্ছু নাই। মানে এটা ইভেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে একবার আপিল করছে একজন, যে ইন্ডিয়ার রাষ্ট্রভাষা কি। মেলা পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট শুনে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ইন্ডিয়ার রাষ্ট্রভাষা বলে কিছু নাই। ঠিক আছে, রাষ্ট্রের
কাজকর্মের জন্য ব্যবহারিক ভাষা বলে কিছু আছে, কিন্তু রাষ্ট্রভাষা বলতে যাবো স্টেট ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান স্টেটের ল্যাঙ্গুয়েজ কি না, রাষ্ট্রভাষার টার্মিনোলজিটাই এই টার্মিনোলজি ইউজ করে কোনো কনস্টিটিউশনালি কোনো ক্লজ নাই যা দিয়ে বোঝা যাবে ইন্ডিয়াতে একটা রাষ্ট্রভাষা আছে, এটা নাই। আচ্ছা, সেকেন্ড কথাটা বলে, এটা আরো মজার। ওই কনস্টিটিউশনে লেখা ছিল, ওই যে রাষ্ট্রভাষা সম্পর্কে যতটুকু আলাপ হইতে পারছিল, ওই রাষ্ট্রভাষার মধ্যে লেখা ছিল ইন্ডিয়ান রাষ্ট্রভাষা হবে হিন্দুস্তানি। কি কইলাম আমি, নট হিন্দি, হিন্দুস্তানি। এটা আবার কোন ল্যাঙ্গুয়েজ? এখন তো জোরসোর দাবি করে ফেলাইছেন হিন্দু, আপনি হিন্দি ভাষা, না হিন্দি বলে কোনো ভাষা ছিল না। সো এখন অ্যাকচুয়ালি উর্দুটা কি ভাষা? উর্দুটা হলো মোগল আমলে মোগল শাসকরা যখন ইন্ডিয়া শাসন করতেছে, তাদের ল্যাঙ্গুয়েজ হলো ফার্সি, ইরান থেকে আসছে তারা, ঠিক আছে? কিন্তু লোকাল লোকের সাথে কথা বলবে না। আচ্ছা, কাদের সাথে কথা না বললেও চলবে, উল্টা প্রজাদেরকে আপনি ফার্সি শিখাই নিলেন, সেটা আপনি অ্যাডমিনিস্ট্রেশনকে পারেন। মানুষকে কি শিখাবেন? সবাই ধরে ধরে ফার্সি শিখাবেন? কিন্তু হবে না। আচ্ছা, সবচেয়ে প্রবল আম আদমির কনসেন্ট্রেটেড একটা জায়গা, সেই জায়গাটা হলো সেনাবাহিনী। তাহলে মঙ্গলরা যখন সেনাবাহিনী বানাইতেছে, তো আম আদমি ধরে নিয়ে এসে তাকে ঢুকাইছে, এখন ও তো ফার্সি জানাই না, তাহলে কি হবে? এখন ওর সাথে কমিউনিকেট করবেন কেমনে? এবার ওর নিজের যে লোকাল হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজ আর ফার্সি, এই দুটো মাখায় যে ল্যাঙ্গুয়েজটা চর্চা হয়ে গেল, এই জন্য একটা মুখের ভাষা, সেটাই হলো উর্দু। কথা ক্লিয়ার? সো উর্দু পশ্চিম পাকিস্তানি ল্যাঙ্গুয়েজ না, কথা ক্লিয়ার, যেটা মিথ্যা করে কমিউনিস্টরা আমাদের উপরে চাপাইছে। ক্লিয়ার? কিন্তু এরা জবরদস্তি পুরা দায়টা দিয়ে দিল জিন্নার উপর, তাকে পুরা ভিলেন বানাই দিল। জিন্না মারা যাচ্ছে 49 সালে নাকি 48 বোধ হয়, 1 বছর ছিল পারিসমের পর। হ্যাঁ হ্যাঁ, যতটুকু আমি একেবারে শর্ত দেখে নিয়ে বলছি না, একটু চেক করে নিতে হবে। এই সময় আমার ধারণা 1 বছর বেশি ছিল না, 48 বক্তৃতা দিয়ে আসছিল, বক্তৃতা দেওয়ার পরে মারা যায়। এনিওয়ে, বা 49 হতে পারে। এই হিন্দুস্তানি ছিল, এই শব্দটাকে গোপনে বদলাই নিয়েছেন নেহরুরা, দিয়ে এখন হিন্দি বানাইছে। আচ্ছা, 62 কেন হলো, ওর একটা কারণ বলে দিয়ে, হিস্ট্রিক্যাল ইনফরমেশনের জন্য, অন্য কারণে না। সেটা হলো মূল যে কনস্টিটিউশন লেখা হয়, ইন্ডিয়ান কনস্টিটিউশন লেখা হয় 1949 সালে। ওই 49 সালের ল্যাঙ্গুয়েজ কি হবে, এই ক্যাসালটা অ্যাভয়েড করার জন্য ওখানে লেখা ছিল যে আচ্ছা, ইন্ডিয়া যেমন আছে এমনা চলবে, বুঝছো? কতদিন পর্যন্ত? নেক্সট 15 বছর। এই 15 বছরের ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কোনো তর্ক করবো না, 15 বছর পরে করবো। এই 15 বছর হলে হয়, দেখেন 64 হয়। সেই জন্য 64-এর আগে 62 সালে নেহরু শুরু করে দেয় সমস্ত স্কুলে, ইরেসপেক্টিভ অফ রাজ্য, সব রাজ্যে স্কুলে, সরকারি স্কুলে হিন্দি শিখতে হবে। এখন হিন্দি শেখার মাস্টার কই পাইব? এখন সংস্কৃত পড়ানোর স্কুল আছে, মানে টিচার আছে, ওই সংস্কৃত টিচারটাকে বলতেছে হিন্দি পড়াইতে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি এটা। তো সেই সংস্কৃত টিচাররা যখন হিন্দি শেখানো শুরু করলো, এইবার রাজ্যগুলোতে রিয়াকশন শুরু হয়ে গেল। এইটারই রিয়াকশনে 62 সালে আর্লি রিয়াকশন শুরু হয়ে গেল তামিলনাড়ুতে, মাদ্রাজ। এই জন্য গায়ে আগুন দ্বারা পর্যন্ত চলে গেল। এই মুভমেন্ট এত তীব্র হলো যে এরপর থেকে আর কখনো কংগ্রেস তামিলনাড়ুতে জিততেই পারে না রাজ্য সরকারে। কারণ আমি ডিটেল যাব না, বড় হয়ে যাবে, শেষ করতে হবে। 47 সালের পর থেকে হোল মাদ্রাজে আর একটা মুভমেন্ট ছিল, আমি শুনলে অবাক হয়ে যাবেন। 47 সালে, 1947 সালেই মাদ্রাজে আর একটা মুভমেন্ট ছিল, অ্যান্টি ব্রাহ্মণ মুভমেন্ট। শুনে অবাক লাগবে আপনাদের। ব্রাহ্মণ, মাদ্রাজি ব্রাহ্মণ, এই যে যারা কপালে এইভাবে তিলক কাটে, বুঝবেন যে হলো মাদ্রাজি ব্রাহ্মণ। সিনেমা অনেক সময় দেখেন যে এক লোক তিলকটা এভাবে কাটে, 4 আঙুল দিয়ে এরকম ভাবে টানছে, এটা হলো মাদ্রাজি ব্রাহ্মণের চিহ্ন। আচ্ছা, মাদ্রাজি ব্রাহ্মণ বিরোধী আন্দোলন, এটা একদম জাতপাত বিরোধী আন্দোলনের মধ্যে, বাংলা চৈতন্যের আন্দোলনের মতো, ঠিক আছে? 47-এর পরে যে প্রাদেশিক গভর্নমেন্ট হয়েছে তামিলনাড়ুতে, ওরা এখন একটা আইন পাস করছে, বিয়ের আইন। কথা খেয়াল করেন, কেন? কারণ বিয়ে পড়াইতে গেলে ব্রাহ্মণদের একটা ব্রাহ্মণদেরকে গুরুত্ব দেওয়া যাবে না। এইটাকে অ্যাভয়েড করার জন্য তারা রাজ্যের একটা আইন বানাইছে, বিয়ে করার আইন, মানে কনস্টিটিউশনাল আইন।
কনস্টিটিউশন আইনে বিচার হবে, তাহলে ব্রাহ্মণ ডাকতে হবে না। বুঝেন, এই মুভমেন্ট শুরু হয়েছে 47-এর আগেও ছিল, 47-এর পরে আরো তীব্র হয়েছে। এই মুভমেন্টটা ছিল এর সাথে, এই মুভমেন্টটাই এটাকে ক্যাচ করে। এটাই পরে দ্রাবিড় আর মুনাত্রা কাজাগাম, দ্রাবিড় তামিলনাড়ুর ল্যাঙ্গুয়েজে এই পার্টিটার নাম হলো ডিএমকে। এই যে দ্রাবিড়, ওরা তো নিজেদেরকে দ্রাবিড় মনে করে। কারা দ্রাবিড়? যারা আর্যের বিরোধী, আর্যদেরকে যারা ভিলেন মনে করে, তারা হলো দ্রাবিড়। এটা রাহুল দ্রাবিড় বললে একটা ক্রিকেটার বানাইলে হবে না, দ্রাবিড়ের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে। ওদের চোখে যারা আর্য তারা আমার এনেমি। এবার বুঝছেন দক্ষিণ কি জিনিস? সো ডিএমকে নামে পার্টি হয়, আর পরে ডিএমকে ভেঙে আরেকটা পার্টি আন্না। আন্না মানে হলো ভাই। সো আন্না ডিএমকে আর মূল ডিএমকে, এই বলে দুইটা পার্টি আছে। সেই থেকে আজ পর্যন্ত রাজ্য সরকারে হয় আন্না ডিএমকে নাহলে মূল ডিএমকে, এটা পাল্টাপাল্টি করে রাজ্য সরকারে আছে, কাউকে আসতে দেয় নাই কখনো। তো বুঝতে পারছেন এটা কত তীব্র অ্যান্টি ব্রাহ্মণিক মুভমেন্ট। একটা লাস্টে খুব ইন্টারেস্টিং কথা বলি, সম্প্রতি একটা আন্দোলন চলতেছে, তারা ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যাবে। কি কথা কইলাম আমি? এই জন্য বারে বারে বলি, ইন্ডিয়া ভেঙে গেলে সবার আগে ভেঙে চলে যাবে তারা হলো তামিলনাড়ু। সম্প্রতি এই মুভমেন্টটা শুরু হয়েছে, এই আমি নাম ভুলে যাই, অলওয়েজ কনফিউজ করতে পারে, ওই লোকের নাম হলো স্টালিন, মানে যে এখনকার নেতা না, আমাদের স্টালিন না, কমিউনিস্টদের নামে নাম আর কি। স্টালিনের ফ্যাকশনটা বলতেছে যে তারা ইয়েকে আলাদা করে আলাইব, স্বাধীন হয়ে যাবে ইন্ডিয়া থেকে। ওই যে দেখেন 47 সাল থেকে তাদের এইগুলা চলতেছে, এটা হঠাৎ করে এখন আসে না, মোদির কাল বলে এসছে তা না, এটা আগে থাকতেই আছে। এই হিস্ট্রি আপনি যদি পড়েন, আমি লোকটার নাম ভুলে যাচ্ছি, এই মুভমেন্টের যে নেতা ছিল, মূল যে নেতাটা ছিল, তার নাম মনে রাখা কঠিন আর কি আমার জন্য। এনিওয়ে, এই হলো এই ভাষার কথা বললাম। এই যে 62 যে থাপ্পড়টা দিল গান্ধীর নেহরুর গালে, এই দুঃখের চোটে সে 64 সালে মারা যায়। লাল বাহাদুর শাস্ত্রী এসে সব মেনে নেয় যে ঠিক আছে, এখন আর রাজ্যের উপরে আর হিন্দি চাপাই দেওয়ার দরকার নাই। এইটাকেই মোদি এসে আবার হিন্দি চাপানোর চেষ্টা করেছে। সম্প্রতি লেটেস্ট যে ধাক্কাটা আরেকটা খাইছে, খোদ বোম্বাইয়ের স্কুলে বলা হচ্ছে নো হিন্দি। মুম্বাই কিন্তু মহারাষ্ট্র মানেই হলো মারাঠি, আরেক জাত না। রবীন্দ্রনাথের মারাঠিদের পূজা করা আছে, কবিতা আছে, ওই মারাঠি ওরা। কারণ এই মারাঠিদের সাথে আওরঙ্গজেবের যুদ্ধ হয়েছিল শেষের দিকে। আওরঙ্গজেব তো মানে বুঝতে মোগল আমলের শেষ সম্রাট হলো আওরঙ্গজেব। তাহলে তারাও বলতেছে তারা হিন্দি ল্যাঙ্গুয়েজ না আমাদের, হচ্ছে হিন্দির বাড়াবাড়ি করাতেই আসলে রাষ্ট্র ভেঙে যাচ্ছে। সেম, আর আমাদেরকে তো মজা পাইছিলাম না, এখন হয়েছে। তাহলে জিন্নার দোষী না তোমার নেহরু দোষী, এটা একটু হিসেব করো, তলায় হাত দিয়ে কথা বলো, ইন্ডিয়া ভাঙবে এটা কারণে। এনিওয়ে, আমাদের মূল জায়গা থেকে সরে গেছে অনেক দূরে, আমরা এবার কথা শেষ করে ফেলাই, সংক্ষিপ্ত করে ফেলাই। তাহলে এই যে 54 ইলেকশনে এরা দুজন পূর্ব পাকিস্তানে আসছে, এটাই তো প্রমাণ করে তারা আমাদের এখানকার কেউ না। পরবর্তীকালে পাকিস্তানকে এক রাখার লাস্ট চেষ্টা হলো 1957 সালে, দুই পাকিস্তানকে মিলে যে প্রধানমন্ত্রী, তার পদটা দেওয়া হয়েছিল সোহরাওয়ার্দীকে। এর হিস্ট্রিটা আমি ডিটেল যাবো না, খুব সংক্ষেপে দুইটা বাক্য খালি বলবো। 1946 সালে যে সরকার হয়েছিল, সেকেন্ড প্রাদেশিক গভর্নমেন্ট, এই সময় জিন্নার সেকেন্ড লেফটেন্যান্ট বা সবচেয়ে সাপোর্টার যে ছিল, তার নাম হলো লিয়াকত আলী। আমার বাংলাদেশের লোকটার নামই জানি না আমরা, খুব তার সম্পর্কে খারাপ ধারণা, যতটুকু ধারণা না জেনে খুবই খারাপ ধারণা আমার বিচারে। লিয়াকত আলী জিন্নার চেয়ে বেশি প্রভাবশালী ছিল, মানে এডুকেটেড, দুজনাই ব্যারিস্টার। জিন্না বহুবার রাগ করে চলে গেছে, ইংল্যান্ডে থাকছে, এই এমন মুভমেন্টে কাম হবে না কোনো, আবার ওটা বুঝায় সুজায় বাংলাদেশে বা পাকিস্তানে ফেরত নিয়ে আসছে এই লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান জিন্না মারা যাওয়ার পরে সেই প্রধানমন্ত্রী হয়, সেও আততায়ী রাতে খুন হয়ে যায় 51 সালে। আমি এর চেয়ে বেশি বলবো না। লিয়াকত আলী খান 46 সালে ইকোনমিতে কি করা যায় তার পরামর্শ চাইছিল আমেরিকার কাছে। খুব ইন্টারেস্টিং ঘটনা, এটা বেশিরভাগ মানুষ জানে না। এটা
আমেরিকানরা এই প্রথম এশিয়াতে কোনো দেশ জানতে চাইছে ইকোনমি কি হতে পারে, কখন 45 সেকেন্ড ওয়ার্ল্ড যখন শেষ হয়ে গেছে, তখন উনি যে আমেরিকা থেকে যে ফর্মুলাটা দেওয়া হয়েছিল ইকোনমিক ডেভেলপমেন্ট কি করে করা যেতে পারে, কি করতে হবে তোমাদের, সেটাই হলো 22 পরিবার কমিউনিস্টদের ভাষায় পশ্চিম পাকিস্তানের 22 পরিবার তৈরি করছে বলে এই যে ইকোনমিক নীতিটা তৈরি হয়েছিল ওইটা হলো আমেরিকানদের দেওয়া নীতি, যেটা ইনিশিয়েট করে গেছিলেন লিয়াকত আলী খান। কখন করেছিল? 46 যখন দেশ ভাগ হয় না তখনও নিজে করেছিলেন। ক্লিয়ার? দ্রুত বলতে হবে কথাগুলো। এইটা বাংলাদেশে ফেল করছে, পাকিস্তান পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে গেছে, কিন্তু সেম তত্ত্বটা আমেরিকানরা ইউজ করছে কোরিয়াতে। কি করলাম? কোরিয়াতে আজকে যে ইকোনমিক বিকাশ ওইটাই এশিয়ান মডেল, ওইটাই লিয়াকত আলী খান যেটা জিজ্ঞেস করছিল আমেরিকানদের। কি এর মধ্যে কি কথা কয়ে দিলাম? এইটারই আর্গুমেন্ট করে সোয়াস বলে যে লন্ডন ইউনিভার্সিটিটা আছে, SOAS, তার যে একটা টিচার আছে মুস্তাক নামে বাঙালি, উনি প্রায় বাংলাদেশে আসে ইদানিং এই 5ই আগস্টের পরে, উনি হলেন এইটার প্রবক্তা। এই আর্গুমেন্টটা করেন উনি আর্গুমেন্টটা জানেন। উনি বলেন যে আমরা যেটা ব্যবহার করি না ওইটাই তো কোরিয়া ব্যবহার করে, কোরিয়া আমাদের ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্স। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ওদেরকেও আমেরিকানরা ওই তত্ত্বটাই দিয়েছিল, ক্যাপিটালিজমটা বিকশিত করতে হবে কেমন করে, যেটা আমরা গ্রহণ করি না। আমাদের এখানে ইন্ডিয়ানদের পাল্লায় পড়ে আমরা এখানে এই তো পশ্চিম পাকিস্তান মানে খারাপ, আমরা এনেই আমি ওই লাইনে চলে গেছি। আচ্ছা আচ্ছা, একটু বলে নি, এটার আবার এই তত্ত্বটার আরেকটা উইকনেস ছিল, এটা ছিল আসলে ইকোনমিতে কি করতে হবে তার বক্তব্য, কিন্তু পলিটিক্যাল সাইডে কি করব, এই যে পলিটিক্যাল সাইডে কি করব এটা নিয়ে কোনো বক্তব্য ছিল না। ফলে আমাদের এখানে যখন ভাঙনটা বাড়তেছে, ইস্ট পাকিস্তানকে শোষণ করা হচ্ছে, এই আর্গুমেন্টগুলো বাড়তেছে, এর বিরুদ্ধে বলার মতো আমাদের কাছে কোনো ভাষ্য ছিল না। তারই লাস্ট প্রচেষ্টা যে দুই বাংলাকে এক রাখা যায় কিনা, 57 সালে বলা হলো আচ্ছা ঠিক আছে তোদের বাংলা সরোয়ার দিকে প্রধানমন্ত্রী বানালো, যা এবার তো হয়েছে, কিন্তু সেটাও টিকে নেই কমিউনিস্টের কারণে। কারণ সোহরাওয়ার্দী তখন ক্ষমতা নিয়ে বলল যে প্রো আমেরিকান ফরেন পলিসি, নো নো আমরা সোভিয়েত পন্থী, আমরা তো এটা মানে নেব না। সিয়াটো সেন্টো চুক্তি একে উপলক্ষ করে আমেরিকানদের পাল্লায় পরে আমরা পাকিস্তানের সিয়াটো সেন্টো চুক্তির অংশ হয়েছিল। তাতে খেপে গিয়ে আমাদের এখানে কমিউনিস্টরা ভাসানীর নেতৃত্বে আলাদা হয়ে গেল। এইটাই 58 সালে কাকবাড়ি। ক্লিয়ার? ফলে সোহরাওয়ার্দী ফেল করলো 58 সালে। এইবার আর কোনো উপায় নাই, ইকোনমি বাড়াতে গেলে এবার মার্শালই আনতে হবে, তাই 58 সালে আইয়ুব খান ক্ষমতা দখল করলো। এই কথাটা মনে রাখবে। ক্লিয়ার? সো আলটিমেটলি কি হলো, এই দুটা লোক আসলে বাংলার কেউ না, কিন্তু বাংলায় আবার সোহরাওয়ার্দী হলো একমাত্র লোক যে শেখ মুজিবকে লিফট দিছিল। ফরিদপুরে একটা গ্রামের ছেলে কলকাতার এক হোস্টেলে থেকে পড়ালেখা করে, একে লিফট দিয়ে উপরে তুলছে সোহরাওয়ার্দী। এই জন্য শেখ মুজিবের কাছে সোহরাওয়ার্দী হলো একেবারে বাটন। এখন যেহেতু শেখ মুজিব এত মানে, ফলে আওয়ামী লীগ মানে, তাহলে এই কারণে সোহরাওয়ার্দীর নামটা বাংলাদেশে কেউ না, মেদিনীপুরের লোক, আজীবন কলকাতায় প্র্যাকটিস করছে, 54 সালের আগে বাংলাদেশে আসেই নাই। সেই লোকটা আওয়ামী লীগের কারণে এটা বাংলাদেশে জায়গা পাইছে। মুসলিম ফজলুল হকের অবস্থা দেখেন, এটা শেষ হচ্ছে কিন্তু 71-এ মুসলিম লীগের হিসেবে, রাজাকার হিসেবে। অবাক হবে, লোকটা তো ছিল দেখেন উঠতে, যে লোকটা কলকাতার পক্ষের লোক সেই লোকটা রাজাকার হিসেবে মরতেছে কেন? তার ছেলেরাও এটার কারণ তো এদিক ওদিক করতেছে। মানে এরা যখন আবার ক্ষমতা পেতে গেছিল, পেয়ে যখন পাইলো না, শেষে আইয়ুব খান যখন আবার কনভেনশনাল মুসলিম লীগ বানাইলো, তত তার যোগ দিছে, দিয়ে মরতেছে মুসলিম লীগের হিসেবে। 71 আস্তে আস্তে সে আর আওয়ামী লীগের থাকছে না, বুঝছে, সুবিধাবাদিতার ভিতর দিয়ে ডুবে যাচ্ছে। এনিওয়ে, আমার ধারণার গল্প শেষ করলাম, লম্বা হয়ে গেছে অনেক। থ্যাংক ইউ।